আজ তো একটু বেশিই রাত হয়ে গেছে। তাতে কি, আমার হাতে তো এই শক্তিশালী টর্চটা আছে। তাছাড়া এখানে আছেই বা কি যা দেখে আমি ভয় পাব? মাঝপথে শুধু ওই পুরনো শ্মশানটা পড়ে। জানি গ্রামের মানুষগুলো শুধু শুধু উল্টাপাল্টা গালগল্প বলতে থাকে। ওখানে নাকি অশরীরী ঘুরে বেড়ায়, ওখানে নাকি রাত বিরাতে অদ্ভুত সব শব্দ শোনা যায়। ধুর, ভূত বলেও কি কিছু হয় নাকি আজকালকার বিজ্ঞানের যুগে? সব মানুষের মনের দুর্বলতা আর অলৌকিক কল্পনা। ভয় পাওয়ার মতো তো কিছুই দেখছি না। আর যদি কিছু থেকেও থাকে, তবে আজ সামনাসামনি দেখাই যাক না। সব আসলে মানুষের মনের ভুল। এখন যাকে আপনারা হেঁটে যেতে দেখছেন সে হলো সুজয়। গিয়েছিল জরুরি কাজে শহরে, কিন্তু ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যায়। আনুমানিক এখন বাজে প্রায় রাত 12টার কাছাকাছি। আজকের রাতটা যেন অন্য দিনের চেয়ে একটু বেশি অন্ধকার। চারিদিকে ঘুটঘুটে কালো নিস্তব্ধতা, আর দূরে কোথাও শেয়ালের ডাক সেই নিস্তব্ধতাকে আরও ভয়ঙ্কর করে তুলছে। সুজয়ের প্রতিটি পদক্ষেপের শব্দ যেন এই নির্জন রাতে প্রতিধ্বনিত আছে। গ্রাম্য মেঠো পথ, মাথার উপর ভাঙা চাঁদ, আর এই মধ্যরাতের হাতছানি, সব মিলিয়ে এক অদ্ভুত গা ছমছমে পরিবেশ। সুজয় কি পারবে সুস্থভাবে ঘরে ফিরতে, নাকি এই অন্ধকারেই লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? এই তো পৌঁছে গেলাম প্রায়। এই শ্মশানটা পেরোলেই কেল্লাফাতে। ব্যাস, জলদি করে পা চালানো যাক। এই তো, কোথায় ভূত? ভূতের ভয়ও তো নেই কোথাও। আমি তো আগে থেকেই জানতাম সব কাল্পনিক কাহিনী, মানুষের মনে ভয় ধরানোর এক একটা সস্তা কৌশল। কই, এখন তো আমি ঠিক মাঝখানেই দাঁড়িয়ে। চারিদিকে তো শ্মশানের নিস্তব্ধতা ছাড়া আর কিছুই দেখছি না। মিছিমিছি কেন যে সবাই এত আতঙ্ক ছড়ায়? অন্ধকারটাই যা একটু বেশি, বাকি সব তো একদম স্বাভাবিক। অন্তত আমার যুক্তিবাদী মন তো তাই বলছে। ওসব কুসংস্কারের দিন বোধহয় শেষ হয়ে গেছে। চলতে চলতে হঠাৎ সে থমকে দাঁড়াল। তার কানের পাশ দিয়ে এক তীব্র শীতল হাওয়া বয়ে গেল, যা শরীরের প্রতিটি রক্তবিন্দু হিম করে দেওয়ার মতো। ঠিক সেই মুহূর্তেই চারদিকের নিস্তব্ধতা চিরে শেয়ালের পাল আরও জোরে, আরও ভয়ঙ্করভাবে ডাকতে লাগল। মনে হলো এই অন্ধকার যেন তাকে চারদিক থেকে ঘিরে ধরছে। কি এক অজানা আতঙ্ক সুজয়ের প্রতিটি স্নায়ুতে আঘাত করছে। এই নির্জন রাতে বাতাসের প্রতিটি ঝাপটা যেন কোনো অশনি সংকেত বহন করে আনছে। এবার কি সত্যিই কোনো বিপদ ঘনিয়ে আসছে? কি হলো? আমার এমন কেন মনে হচ্ছে কেউ আমার খুব কাছেই দাঁড়িয়ে আছে, অথচ আমি কাউকে দেখতে পাচ্ছি না? চারদিকের বাতাসটা হঠাৎ এত ভারী হয়ে গেল কেন? আর এই শেয়ালগুলোই বা হুট করে এমন বিকট স্বরে ডাকতে শুরু করলো কেন? যেন কাউকে দেখে ওরা সাবধান করছে। আরে ধুর, এতে আর এমন কি? গভীর রাতে খোলা জায়গায় তো ঠান্ডা হাওয়া বইবেই, এটাই তো স্বাভাবিক। আর আশেপাশে তো কেউ নেই। সবই আসলে আমার মনের দুর্বলতা আর অহেতুক কল্পনা। মিছিমিছি ভয় পেয়ে লাভ নেই, তার চেয়ে বরং জলদি করে এই শ্মশানটা পার হয়ে যায়। এই নিস্তব্ধতা যেন আমায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে। যত দ্রুত সম্ভব লোকালয়ে পৌঁছাতে পারলেই শান্তি। চল সুজয়, আর এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। দ্রুত পা চালানোই এখন একমাত্র বুদ্ধিমানের কাজ। সুজয় আবারও হাঁটতে শুরু করল, কিন্তু কয়েক কদম যেতেই হঠাৎ তার সামনে ধপাস করে কি একটা এসে পড়ল। আঁতকে উঠে সে দুপা পিছিয়ে গেল। স্পষ্ট বোঝা যাচ্ছে কেউ যেন ইচ্ছা করেই তার দিকে কিছু একটা ছুঁড়ে দিল। কিন্তু কে? এই গভীর রাতে এই জনমানবহীন শ্মশানের প্রান্তে কে ওত পেতে বসে আছে? চারপাশের ঝোপঝাড়গুলো একদম স্থির, অথচ বাতাসের এই আকস্মিক আঘাত যেন এক অদৃশ্য বিপদের সংকেত দিচ্ছে। সুজয়ের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করল। সত্যিই কি কেউ তাকে লক্ষ্য করছে, নাকি অন্ধকারের কোনো অশুভ শক্তি তাকে বাধা দেওয়ার চেষ্টা করছে? দ্রুত পা চালানোর বদলে এখন তার পা দুটো যেন মাটিতে গেঁথে যেতে চাইছে। সুজয় টর্চের আলো ফেলতেই শিউরে উঠল। এ কি, একটা মানুষের কঙ্কালের মাথা! এসব কি হচ্ছে আজ আমার সাথে? এই জনশূন্য শ্মশানে হঠাৎ এই কঙ্কালের মাথাটাই বা এল কোত্থেকে? কে ছুড়ল এটা? আর ওই দূরে ওটা কিসের শব্দ? এক করুণ কান্নার সুর ভেসে আসছে বাতাসের সাথে। তবে কি অশরীরী শক্তির অস্তিত্বই সত্যি? গ্রামের লোকেদের কথাই কি তবে ঠিক ছিল? বুকটা কেমন যেন দুরুদুরু করছে, গলা শুকিয়ে কাঠ। এখন আমি কি করব? এই অন্ধকারের সামনে এগোনো কি ঠিক হবে, নাকি উল্টো পথে দৌড় দেব? সুজয়ের যুক্তিবাদী মন আজ যেন এক অজানা আতঙ্কের কাছে হার মানতে বসেছে। দ্রুত কিছু একটা করতেই হবে।
নইলে এই নিঝুম রাত হয়তো তাকে আর ফিরতে দেবে না। এসব ভাবতে ভাবতেই সুজয়ের ঠিক সামনে একটা অদ্ভুত দেখতে বীভৎস মূর্তি এসে দাঁড়ালো। অন্ধকার চিরে হঠাৎ করেই যেন একটা শরীর জ্যান্ত হয়ে উঠল তার চোখের সামনে। মূর্তিটার কোনো পরিষ্কার মুখ নেই, শুধু একজোড়া জলজলে চোখ সরাসরি সুজয়ের দিকে তাকিয়ে আছে। ভয়ে সুজয়ের সারা শরীর হিম হয়ে গেল, গায়ের লোম খাড়া হয়ে উঠল। সে এক পাও নড়ার শক্তি হারিয়ে ফেলল। মনে হলো তার পা দুটো যেন মাটিতে আটকে গেছে। কোথায় যাওয়া হচ্ছে বাবু এত রাতে? তুমি জানো না রাতে এদিকে কোনো পশুও আসে না? আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিন এদিকে আসবো না। দয়া করে আমাকে এবারকার মতো ছেড়ে দাও। ছেড়ে দেব? আমি তো অনেক দিন ধরে তোর মতো কাউকেই খুঁজছিলাম। আজ তোকে চিবিয়ে চিবিয়ে খাবো। অট্টা হাসিতে ফেটে পড়ল সেই বীভৎস মূর্তিটা। শ্মশানের নিস্তব্ধতা চিরে সেই বিকট হাসি যেন চারদিকে প্রতিধ্বনি হতে লাগল। সুজয়ের রক্ত হিম হয়ে গেল। তার সামনে দাঁড়িয়ে থাকা ওই মূর্তির মুখটা এখন আরও ভয়ঙ্কর দেখাচ্ছে। জলজলে চোখ দুটো লাল হয়ে উঠেছে, আর লম্বা লম্বা নোংরা দাঁতগুলো বের হয়ে এসেছে। সুজয় বুঝতে পারল এটা কোনো সাধারণ মানুষ নয়, এ সাক্ষাৎ যম। সে এক পা পিছুতে চাইল, কিন্তু ভয়ে তার শরীর পাথর হয়ে গেছে। মূর্তির অট্টা হাসি আর চিবিয়ে খাবার কথা শুনে সুজয়ের মনে হলো তার শেষ সময় ঘনিয়ে এসেছে। এই জনমানবহীন শ্মশানে এখন তাকে বাঁচানোর মতো কেউ নেই। আজই আমার শেষ। আমি কেন যে এই শ্মশানের পথে আসতে গেলাম? সুজয়ের বুক ফাটা আর্ত চিৎকার সেই নিঝুম রাতে অনেক দূর পর্যন্ত প্রতিধ্বনিত হলো, কিন্তু সেই জনশূন্য প্রান্তরে তার সাহায্য করার মতো কেউ ছিল না। শ্মশানের নিস্তব্ধতা আর ওই বীভৎস মূর্তির অট্টহাসির মাঝে সুজয়ের কণ্ঠস্বর ধীরে ধীরে বিলীন হয়ে গেল। বাতাসের শোঁ শোঁ শব্দ যেন সেই করুণ পরিণতিকে ঢেকে দিল। পরদিন সকালে সূর্যের আলো ফুটতেই গ্রামের মানুষ শ্মশানের ধারের সেই বড় অশ্বত্থ গাছটার নিচে জড়ো হলো। সবার চোখে মুখে চরম আতঙ্ক। সেখানে পড়ে আছে সুজয়ের ছিন্ন ভিন্ন দেহ, ঠিক যেন কোনো হিংস্র পশু তাকে কামড়ে ছিঁড়ে ফেলেছে। গ্রামের বয়স্কদের সেই সাবধান বাণী আজ অক্ষরে অক্ষরে সত্যি প্রমাণিত হল। সুজয়ের যুক্তিবাদী মন আর তার জেদ তাকে এমন এক পরিণতির দিকে ঠেলে দিল যেখান থেকে ফেরার আর কোনো পথ ছিল না। গ্রামের সেই শ্মশানের পথটা এখন আরও বেশি অভিশপ্ত আর রহস্যময় হয়ে রইল সবার কাছে।